তখনও ভালো করে ভোরের আলো আকাশের গায়ে ফুটে ওঠেনি। ভোরের অস্পষ্ট প্রথম আলোর স্বল্পাভাসে আকাশে ও মাটিতে চলেছে আলো ছায়ার রহস্যঘন অপূর্ব লুকোচুরি। ইতিমধ্যে কখন এক সময় ইরাবতী নদীর মধ্যে জাহাজ প্রবেশ করেছে এবং মন্থর গতিতে এগিয়ে চলেছে বন্দরের দিকে। একপাশে দেখা যাচ্ছে সুবিখ্যাত রেঙ্গুন বন্দর, অন্যদিকে ইনসিন শহরটি। ইনসিনের অয়েল রিফাইনারির লম্বা লম্বা চোঙগুলো দেখা যাচ্ছে। বহু দূরে দেখা যায় রেঙ্গুনের সুবিখ্যাত সোয়েডাগন প্যাগোডার রৌদ্র ঝলকিত স্বর্ণ চূড়া। ছোট বড় অসংখ্য সাম্পান ও স্টিম লঞ্চ নদী বক্ষ আলোড়িত করে এদিক ওদিক যাতায়াত করছে। রেঙ্গুন বন্দরে আরো ৩-৪টি বড় বড় জাহাজ নোঙর করে আছে। বন্দরে অসংখ্য মানুষের ভিড়, নানা কাজে এদিক ওদিক সব যাতায়াত করছে। জাহাজ বন্দরে লাগবার আগেই স্টিম লঞ্চে করে জল পুলিশ, পোর্ট পুলিশ ও কাস্টমসের কর্মচারীরা এসে জাহাজে উঠল। পুলিশের লোকেরা সার্চ করেও কিন্তু সুব্রতদের হারানো জিনিসের কোনো পাত্তাই পাওয়া গেল না। এরপর জাহাজ বন্দরে লাগানো হলো। লোকজন, আত্মীয় স্বজন, যাত্রী ও কুলিদের ভিড় ও গোলমাল। দীর্ঘ ৪টি দিন কেবল অফুরন্ত জলের ওপরে থেকে সবাই যেন মাটিতে পা ফেলবার জন্য হাঁপিয়ে উঠেছে। সুব্রতদেরও নামতে হবে, কিন্তু নীতিশের প্রায় তখন ১০৩ জ্বর। ডাক্তার পরীক্ষা করে বললেন, খুব সাবধানে স্ট্রেচারে করে যদি নামিয়ে নেওয়া যায় তবে কোনো ক্ষতি হবে না। ক্যাপ্টেনি স্ট্রেচার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। স্ট্রেচার করে অসুস্থ নীতিশকে নামিয়ে বরাবর অ্যাম্বুলেন্সে করেই রেঙ্গুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নীতিশকে হাসপাতালে রেখে একটা ট্যাক্সি করে দুজনে বের হলো ভালো একটি হোটেলের সন্ধানে। অনেক অনুসন্ধানের পর শেষ পর্যন্ত ওরা একটা ইউরোপিয়ান হোটেলে গিয়েই ছোট দুটো সিঙ্গেল রুম নিল। হোটেলটি একেবারে বড় রাস্তার ঠিক ওপরে। এক ঘরে দুটো সিট পাওয়া গেল না। অগত্যা পাশাপাশি সিঙ্গেল সিটের দুটি ঘর ওরা নিল। দ্বীপ্রহরের আহারাদির পর রাজু ও সুব্রত দুজনে রাজুর ঘরেই পরামর্শ করতে বসল। এখন ওদের সর্বপ্রথম কাজ অ্যাটর্নির অফিসে গিয়ে সংবাদটা দেওয়া যে ওরা এসে ঠিক সময়েই পৌঁছেছে। সুব্রত বলছিল, কিন্তু আমার নাম লেখা ছোটবেলাকার সেই ফটোটা যে হারিয়ে ফেললাম, সেটার অভাবে এখন কি করা যায় তাই ভাবছি। যা হয়ে গেছে এবং যার মধ্যে তোমার কোনো হাতই ছিল না, তার জন্য এখন বৃথা চিন্তা করে মনকে ব্যস্ত করে কোনো লাভ আছে কি? তাছাড়া তোমার কলেজের প্রিন্সিপালের দেওয়া সার্টিফিকেটটা তো এখনো আমাদের হাতেই আছে।
এবং নির্দিষ্ট তারিখের মধ্যে রেঙ্গুনে আমরা পৌঁছেছিও। এখনো পুরো একটা দিন, একটা রাত্রি ও পরশুর বেলা 12টা পর্যন্ত আমাদের হাতে আছে। আজকের দিনটা আমাদের পূর্ণ বিশ্রাম। কাল সকালে চা খেয়ে সর্বাগ্রে আমরা অ্যাটর্নি অফিসে গিয়ে দেখা করব। অ্যাটর্নিকে সব কথা আমাদের খুলে বলতে হবে। সত্যি রাজু, আমার এমন আফসোস হচ্ছে, ঘাটে এসে শেষটায় বুঝি তরি ডুবলো। সুব্রত বলে। ভয় নেই সুব্রত, তোমার সোনার তরি ঘাটে ফিরবেই। মৃদু হেসে রাজু তাকে সান্ত্বনা দেয়। সোনার তরি, টাকার লোভ বা আকাঙ্ক্ষা আমার কোনোদিনই নেই ভাই। একা মানুষ, মামার দয়ায় লেখাপড়া শিখেছি, গায়ে শক্তি আছে। যে করেই হোক দুবেলা দুমুঠো ক্ষুধারণ্য সংগ্রহ করতে পারবো। তাই এই সম্পত্তির পাওয়ার ব্যাপারে সত্যি বলতে কি প্রথমে আমার ততটা উৎসাহ ছিল না, কিন্তু ঘটনা বিপর্যয়ে আজ কেমন যেন একটা জিদ চেপে গেছে। যে করেই হোক ও সম্পত্তি আমাকে পেতেই হবে। কালো ভ্রমর আমার শক্তি ও সামর্থ্যকে চ্যালেঞ্জ করেছে। হোটেলের ম্যানেজারের কাছে মিলিয়ানিয়ার কাষ্ঠ ব্যবসায়ী মিস্টার চৌধুরীর সংবাদ ওরা পেল। কোকাইন লেকের কাছেই একেবারে বড় রাস্তার ওপরে প্রকাণ্ড বিদেশি প্যাটার্নের বাড়ি। মিস্টার চৌধুরীর অবর্তমানে এখন তার ভাগ্নে মিস্টার সনৎ কুমার রায় মামা সুবিপুল ব্যবসার অধিকারী হবেন বোধহয়। সন্ধ্যার দিকে একটা ট্যাক্সি ভাড়া করে সুব্রত কোকাইন লেকের দিকে চলল। রেঙ্গুন শহরটি সত্যি চমৎকার। আধুনিক আমেরিকান প্যাটার্নের রাস্তাঘাট, বরাবর কংক্রিটের তৈরি। সামনেই রাতে সুলে প্যাগোডা আলোর মালা পরে যেন অভিসারে চলেছে। প্যাগোডা রোডের দুপাশে সিনেমাগুলোতে দর্শনার্থীদের বেশ ভিড়। বর্মী রমণীরা নানা বিচিত্র রং বেরঙের পোশাক পরিচ্ছদ পরে রাস্তা দিয়ে যাতায়াত করছে। বড় রাস্তার পাশে মাঝে মাঝে রেস্তোরাঁ, সেখানে পান ভোজনকারীদের আনাগোনা। দূর থেকে সুব্রত কোকাইন রোডের ওপরে আলোকোজ্জ্বল সুদৃশ্য বাড়িখানা দেখলে। চৌধুরী ভিলা। একবার ভাবলে গাড়ি থামিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করে সনতের সঙ্গে আলাপ পরিচয় করে। সনৎ নিশ্চয়ই বয়সে ওর চাইতে বড়ই হবে, কিন্তু না, সুব্রতর পরিচয় পেয়ে সে যদি সুখী না হয়, ওকে যদি সাদর আহ্বান না জানায়, সেটা বড় মর্মান্তিক হবে। অর্থ এমনই জিনিসই বটে, অতি আপনার জনকেও পর করে দেয়। লেকের সামনে সুব্রত ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সিওয়ালাকে অপেক্ষা করতে বলে পায়ে হেঁটে চলল। রেঙ্গুনে এইটি সর্বাপেক্ষা বড় লেক। লেকটির বিশেষত্ব এটি আর্টিফিশিয়াল নয়, ন্যাচারাল লেক। প্রকাণ্ড লেকটি। যদিও আজ পূর্ণিমার রাত্রি, তথাপি কিন্তু আকাশে মেঘ জমেছে। এই সময় কখনো রেঙ্গুনে বৃষ্টি হয় না। পিছনে রেঙ্গুন ইউনিভার্সিটি এরিয়া, কলেজ বিল্ডিং ও তারই আশেপাশে ইতস্তত বিক্ষিপ্ত অধ্যাপকদের থাকবার কোয়ার্টারগুলো।
যদিও আজ পূর্ণিমার রাত্রি, তথাপি কিন্তু আকাশে মেঘ জমেছে। ছোট এক ফালি লম্বা জমি লেকের মধ্যে অনেকখানি চলে গেছে। ঘন সন্নিবেশিত বৃক্ষ, অন্ধকার হয়ে আছে। অনেক মেয়ে পুরুষ সেখানে ভিড় করেছে। লেকের চারিদিককার শোভা সত্যই চমৎকার। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে যেন ভাবরাজ্যে নিয়ে যায়। বেশ লাগে। অনেক রাত্রে সুব্রত ফিরে এলো। মেঘাচ্ছন্ন আকাশ থেকে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শহরের রাস্তায় রাস্তায় নিশাচরদের ভিড় তখনও কমেনি। রাজু জেগেই ছিল। প্রশ্ন করলে, কোথায় গিয়েছিলে? লেকে বেড়াতে, সুব্রত বললে। সে রাত্রের মতো তাড়াতাড়ি আহারাদি চুকিয়ে দুজনে শুতে গেল। কদিনের অবিশ্রাম জাহাজের দুলুনিতে শরীর দুজনারই বেশ ক্লান্ত। ঘুম আসতে খুব বেশি দেরি হবে না। রেঙ্গুনের শীত যদিও খুব বেশি নয়, তথাপি অকালে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ঠান্ডাটা যেন একটু বেশি মনে হয়। বাইরে তখন বৃষ্টি নেমেছে টিপ টিপ করে। বাদল ধারার সঙ্গে সঙ্গে শীতের রাত্রিও বেশ কনকনে হয়ে উঠেছে। আলোটা কমিয়ে মশারিটা ফেলে ভারী কম্বলে বেশ করে আপাদ মস্তক মুড়ি দিয়ে রাজু শুয়ে পড়ল এবং ঘুম আসতে তার খুব বেশি দেরি হলো না। শীঘ্রই সে বেশ গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। গভীর রাত্রে একটা অস্বস্তিকর চাপে রাজুর ঘুমটা ভেঙে গেল। আধো ঘুমঘোর ও আধো জাগরণের মাঝেই যেন তার মনে হলো মশারির চালটা একটু একটু করে নিচের দিকে নেমে আসছে এবং মুহূর্তেই তাকে চারপাশ থেকে ঢেকে ফেলছে। অনেকগুলো ভারী বস্তু ওকে তখন চারপাশ হতে মশারির মধ্যে চেপে ধরল। চিৎকার করতে চাইল সে, কিন্তু বৃথাই সব। গলা দিয়ে একটি টু শব্দ পর্যন্ত বেরোলো না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। অত বড় হোটেলটার মধ্যে কেউ জানতে পারলে না, এমনকি পাশের ঘরে নিদ্রামগ্ন সুব্রত জানতে পারলে না একটা জলজ্জান্ত ঘুমন্ত মানুষকে হোটেলের 3 তলার একটি ঘর থেকে 4-5 জন লোক নিঃশব্দে চুরি করে একটা কাপড়ের বোচকার মতোই বহন করে হোটেল থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। রাত্রি গভীর, বৃষ্টি ঝরা, শীতার্থ। বড় রাস্তার উপরে হোটেলের খুব কাছেই একটা ট্যাক্সির মধ্যে এনে লোকগুলো রাজুকে তুলল। ট্যাক্সি ছেড়ে দিল। রেঙ্গুন ছাড়িয়ে ইনসিনে ট্যাক্সিটা এসে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটা অন্ধকার। বন্ধ দরজার গায়ে ধাক্কা দিতেই ভেতর থেকে কে যেন দরজাটা খুলে দিল। রাজুর জ্ঞান তখনও ফেরেনি। ধরাধরি করে লোকটা জ্ঞানহীন রাজুর শিথিল দেহটা বাড়ির মধ্যে নিচেকার একটা ছোট অপরিসর নোংরা কামরার মধ্যে নিয়ে এলো। একটু পরেই ঘরের বাইরে ভারী পায়ের শব্দ পাওয়া গেল। দীর্ঘ লম্বা মুখোশ পরা একজন লোক এসে ঘরে প্রবেশ করল।
সর্দার, কে একজন দলের মধ্যেই চাপা গলায় বললে। আগন্তুক হাতের টর্চ জ্বালতেই টর্চের তীব্র আলোর রশ্মি রাজুর মুখে এসে পড়ল। ততক্ষণে একজন এগিয়ে এসে রাজুর মুখের ঢাকনাটাও খুলে ফেলল। তখন টর্চের আলোয় রাজুর মুখের দিকে চেয়ে মুখোশ পরা আগন্তুক তীক্ষ্ণ স্বরে বলে উঠল, এ কি? এ কাকে এনেছিস? এ তো সে লোক নয়। দলের মধ্যে একজন বললে, আগে হুকুম ছিল আমাদের উপরে 10 নম্বর কামরায় যে লোক আছে তাকে নিয়ে আসতে। আমরা তো তাকেই এনেছি। এই লোকটাই তো 10 নম্বর কামরায় ছিল। তখন আগেকার লোকটি বলল, নিশ্চয়ই অন্ধকারে কামরা ঠিক মতো চিনতে পারিসনি। তা যাগ্গে, ভালোই হয়েছে। এটাকেও নিচের ঘরে নিয়ে আটকে রাখ, আমি দেখছি। মুখোশধারী আবার ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। এদিকে লোকগুলো রাজুকে তুলে নিয়ে চলে গেল একটা নড়বড়ে সিঁড়ি দিয়ে নির্দিষ্ট ভূগর্ভস্থিত একটি ঘরের দিকে। রাত্রি এখনো ভালো করে শেষ হয়নি। একে টিপটিপ করে বৃষ্টি, তার ওপর আবার বেশ কুয়াশা দেখা দিয়েছে। সমস্ত শহরটা যেন একটা আবছা কালো ঘোমটায় নিজেকে আড়াল করে নিয়েছে। সুব্রত অঘরে ঘুমোচ্ছে তখন। হঠাৎ একটা ধাক্কা খেয়ে সুব্রতর ঘুমটা ভেঙে গেল। জেগে সে শুনতে পেল হোটেলের একটা চাকর তাকে ডাকছে, বাবু, ও বাবু। সুব্রত ধর্মর করে উঠে বসল। হ্যাঁ, কি রে? বাইরে একটা লোক আপনাকে ডাকছে, কি বিশেষ দরকার দেখুন। সুব্রত চোখ দুটো ডলতে ডলতে চাকরের সঙ্গে চলল। বাইরে একটা স্থানীয় বর্মা লোক অপেক্ষা করছিল। সে তার ভাষায় আবোল তাবোল করে খানিকটা কী সব বলে গেল। সুব্রত তার একটি অক্ষরও বুঝে উঠতে পারল না। হোটেলের চাকরটা সুব্রতকে বুঝিয়ে দিল, রাজু নামে ওর একজন বন্ধু শত্রুর হাতে আটকে পড়ে এই শহরেরই এক জায়গায় বন্দী হয়ে আছে। সুব্রত যেন এখনই লোকটার সঙ্গে সেখানে চলে যায় যদি সে বন্ধুকে বাঁচাতে চায়। সুব্রত চাকরটার কথায় চমকে উঠল। সে কি, রাজু তো পাশের ঘরেই শুয়েছিল। তখনই সুব্রত ছুটল ওপরে। ঘরের মধ্যে ঢুকে দেখল রাজুর ঘরের দরজাটা খোলা হা হা করছে। শয্যা খালি, খোলা জানলা পথে শুধু মাঝে মাঝে এক এক ঝলক শীতের কনকনে হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে এক পাশের দড়ি ছেঁড়া মশারিটাকে ওলটপালট করছে। সুব্রত ছুটে এলো শয্যার কাছে। খালি, শয্যা খালি, কেউ নেই সেখানে। কোথায় গেল রাজু? তখন আর সুব্রতর কোনো কিছুই ভালো করে ভেবে চিনতে দেখার মতো মনের অবস্থা নয়। মাথার মধ্যে কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার প্রিয় বন্ধু রাজু, সে হয়তো এতক্ষণে শত্রুর হাতে পড়ে কত কষ্টই না পাচ্ছে, সে আর ভাবতে পারে না। তাড়াতাড়ি নিচে নেমে এসে হোটেলের চাকরটাকে, ম্যানেজারকে ও নীতিশকে 2-4টে কথা বলতে বলেই তখনই বেরিয়ে পড়ল সেই অজানা লোকটার সঙ্গে রাজুর খোঁজে।
রাজু যে বিপদে পড়ে তাকে ডেকেছে, সে কি আর দেরি করতে পারে? এ শহরের পথঘাট তার কিছুই পরিচিত নয়, অচেনা জায়গা, তার উপরে আবার বৃষ্টি। পথঘাট সমস্ত জল কাদায় প্যাচ প্যাচ করছে। এখনো রাস্তায় তেমন লোকজনের চলাচল শুরু হয়নি। মাঝে মাঝে দু একটা যানবাহন পথের কাদা ছিটিয়ে এদিক ওদিক যাওয়া আসা করছে। শীতের জলকণাবাহী হাওয়ায় মাঝে মাঝে শরীরের রক্ত জমাট হয়ে যায়, কিন্তু সেসব দিকে নজর দেওয়ার মতো মনের অবস্থা সুব্রত তখন নয়। একটি মাত্র কথাই তখন তার সমস্ত মনটা জুড়ে তোলপাড় করে ফিরছে। রাজু বিপদে পড়েছে, রাজু তাকে ডেকেছে। এদিকে লোকটা সুব্রতকে নিয়ে কত পথ ঘুরে ঘুরে বহু সময় পরে শহরের সীমান্তে একটা দোতলা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ঠিক এমনই সময় আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। লোকটা বললে, এই বাড়ি। সুব্রত বাড়ির মধ্যে প্রবেশ করল। সামনেই কাঠের একটা পুরাতন ভাঙা নড়বড়ে সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সুব্রত একটা ঘরের মধ্যে এসে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকতেই হঠাৎ পিছন হতে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এত আকস্মিকভাবে ঘটে গেল যে মুহূর্তে যেন সুব্রত বোকা বনে গেল। ঘরটা বিষম অন্ধকার। এক কোণায় একটা কেরোসিনের আলো টিম টিম করে জ্বলছে। দরজা বন্ধ হওয়ার শব্দে চমকে সুব্রত যেমন পিছন দিকে তাকিয়েছে, অমনি সে যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাঠের মেঝেটা দুই ফাঁক হয়ে ছপ করে নিচের দিকে ঝুলে পড়ল। আর সুব্রত হুড়মুড় করে একটা গর্তের মধ্যে গিয়ে ছিটকে পড়ল। অন্ধকারের বুকে একটা তীক্ষ্ণ হাসি খল খল করে উঠল। আকস্মিকভাবে নিচে নিক্ষিপ্ত হয়ে সুব্রত সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। রেঙ্গুন মেডিকেল কলেজ হাসপাতালের একটি স্পেশাল কেবিন। সকাল বোধ করি 8:15 হবে। অল্প বয়সী একটি বর্মী নার্স রোগীর টেম্পারেচার নিয়ে দেখছিল। ডাক্তার সু এন ঘরে এসে প্রবেশ করলেন। গুড মর্নিং সিস্টার, রোগী কেমন আছে? জ্বর নেই, নর্মাল। মে আই কাম ইন? বাইরে থেকে কার গলার স্বর শোনা যায়। ইয়েস। হ্যালো মিস্টার বসু। কক্ষমধ্যে প্রবৃষ্ট আগন্তুক প্রৌঢ় ভদ্রলোকের দিকে তাকিয়ে ডাক্তার বললেন। মৃদু কথোপকথনের শব্দে ততক্ষণে রোগী নীতিশের ঘুমটা ভেঙে গেছে। আগন্তুক মিস্টার বসু রোগীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কেমন বোধ করছো এখন? কে আপনি? আপনাকে? ভদ্রলোক একটু মিষ্টি হেসে স্নেহ কোমল কণ্ঠে জবাব দেন, ডোন্ট ওরি মাই চাইল্ড, আমার নাম অমরেন্দ্রনাথ বসু। আমার বাকি পরিচয়ও এখনই দেব তোমাকে। এদিকে নার্স রোগীর হাত মুখ ধুইয়ে ঔষধ খাইয়ে দিল। একটু পরে মিস্টার বসুর চোখের ইশারায় ডাক্তার ও নার্স ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। নাও মাই বয়, এবার আমার পরিচয় তোমাকে দেব, কিন্তু তার আগে আমার দিকে ভালো করে চেয়ে দেখো দেখি ইতিপূর্বে কখনো কোথাও আমায় দেখেছো কিনা।
নীতিশ আগন্তুক ভদ্রলোকের কথায় বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকায়। নীতিশের দিকে চেয়ে ভদ্রলোক মৃদু মৃদু হাসছেন। কই না, কিছু তো মনে পড়ে না? মনে পড়ছে না? কিন্তু আমি তো তোমাদের অপরিচিত নই। না, তবু নীতিশের কিছুতেই কোনো কথা মনে পড়ে না। মাঝে মাঝে একটা অস্পষ্ট ছায়া মনের পটে ঝিলিক দিয়ে যায় বটে, কিন্তু ওই পর্যন্তই, তার চাইতে বেশি কিছু নয়। শরীরের ক্লান্তি এখনো ভালো করে কাটেনি, মাথাটা এখনো ভার ভার বোধ হয়। ভদ্রলোক আবার একটু মধুর হাসি হেসে বললেন, কি দেখেছো? কিন্তু এখন সেসব কথা যাক। আমি মিস্টার চৌধুরীর কোম্পানির ম্যানেজার ও তার প্রাইভেট সেক্রেটারি ছিলাম এবং তার উইলের অন্যতম প্রধান সাক্ষী। এখানে আসবার আগে আমি হোটেলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম সুব্রত আবার বোকার মতো ফাঁদে পা দিয়েছে। রাজেনও উধাও। সুব্রতকে খুঁজে বের করতে যেতে হবে। তা সে যেমন করেই হোক বের আমি করবই। মাঝে আর মাত্র আজকের দিন ও রাত। এর মধ্যে তাকে যদি খুঁজে না বের করতে পারি, তাহলে আর সব কাজ পণ্ড হয়ে যাবে আমাদের। সে কি বলে নীতিশ চমকে উঠল। হ্যাঁ, কিন্তু বিশেষ ব্যস্ত হবার কিছুই নেই। আমার চোখে তারা ধুলো দিতে পারবে না। এ বর্মা মল্লুকের কোনো জায়গায় আমার অজানা নেই। সান্ত্বনা দেন অমর বসু নীতিশকে। এমন সময় আবার ডাক্তার এসে উপস্থিত হলেন। রোগীকে বেশ করে পরীক্ষা করে তিনি বললেন, রোগী অনেকটা ভালোর দিকে, আর তেমন বিশেষ ভয়ের কারণ নেই। ডাক্তারকে আড়ালে ডেকে নীতিশ সম্বন্ধে বেশ ভালো ব্যবস্থা করে অমরবাবু বিকেলের দিকে আবার আসবেন বলে তখনই বেরিয়ে গেলেন। আর সুব্রত কিছুক্ষণ পরে ধীরে ধীরে যখন তার জ্ঞান ফিরে এলো, সে কোনো মতে উঠে বসল। ক্রমে হাত দিয়ে ঠাহর করে দেখলে সে ভিজে ও নরম মাটির উপরেই এসে পড়েছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই চোখে দেখা যায় না। চোখের দৃষ্টি যেন জমাট আধারের গায়ে ঠোক্কর খেয়ে ফিরে আসে। ও বুঝি অন্ধ হয়ে যাবে। উহ, কি অন্ধকার! প্রথমটায় ঘটনার আকস্মিকতায় সুব্রত হকচকিয়ে গিয়েছিল। ক্রমে সেই ভাবটা কেটে যেতে সুব্রতর চিন্তা শক্তি যেন আবার ফিরে আসে। এতক্ষণে সুব্রত বুঝলে এ বিদেশ বিভুঁইয়ে একটা পথের লোকের ডাকে হুট করে এমনি বোকার মতো চলে আসবার কোনো মানেই হয় না। উহ, সে কি মূর্খর মতোই কাজটা না করে বসলো। কিন্তু এখন আর তার কোনো উপায়ই নেই। ছি ছি ছি, একবার ঠকেও তার শিক্ষা হলো না। শেষকালে কিনা কুলে এসে তড়ি ডোবালেও। কিন্তু এখন কি করবে ও? এই অন্ধকূপথে কে তাকে উদ্ধার করবে? এক রাজু, তা সেও তো শত্রুর কবলে। হঠাৎ না ভেবে চিনতে সে ছেলে মানুষের মতো কি কাজটা করে বসলো। এ আফসোস ও রাখবে কোথায়? ওদিকে রাজুর যখন জ্ঞান ফিরল, সে দেখলে
তার হাত পা সব দড়ি দিয়ে একটা খাটের সঙ্গে বাঁধা। একটু পাশ ফেরার পর্যন্ত উপায় নেই, এমনই কঠিন বাঁধন। রাজু চোখ বুজে পড়ে থেকে সমস্ত ব্যাপারটা আর একবার ভালো করে আগাগোড়া ভেবে দেখবার চেষ্টা করলো। ভাবতে ভাবতে সবই তার মনে পড়ল। হাসপাতালে অসুস্থ নীতিশ, একা সুব্রত এই অচেনা দেশে কি করবে? সে নিজে এখানে বন্দি হয়ে রইল। প্রাণপণ শক্তিতে রাজু একবার চেষ্টা করলে বাঁধন ছিঁড়ে ফেলতে, কিন্তু চেষ্টা বৃথা। একটুও আলগা হলো না সে কঠিন বাঁধন।